কি একটু অবাক হলেন নাকি যে ভাই দেখি হলিউড মুভি নিয়ে এলো? জি, একটু এক্সপেরিমেন্ট করতে চাইছি। কিছু কিছু হলিউড মুভি বা অন্য দেশের মুভি খুব ভালো লাগে, সেগুলো নিয়ে কথা বলা উচিত আমার, বাট এর আগে বলা হয়নি। আপনারা অনেকেই অনেকবার বলেছিলেন সাউথ মুভি ছাড়া অন্য কোনো দেশের মুভি নিয়ে কথা বলতে, তাই ভাবলাম প্রিয়াঙ্কা দিদির মুভি যখন এলো সেটা দিয়েই শুরুটা করা হোক। যদি আপনার হলিউড মুভি ভালো না লাগে বা আপনি দেখতে অভ্যস্ত না হন, তাহলে আমার জন্য 2-4টা ভিডিও ট্রাই করুন। যদি তাতেও মুড না পাল্টায় তাহলে আর দেখেন না, আর যদি ভালো লাগে তাহলে তো ভালোই। আমরা যেহেতু বাংলাদেশে, তাই ক্যারেক্টারদের নাম উচ্চারণে একটু অন্যরকম শোনাতে পারে, ভুল ভালো হলে ম্যানেজ করে নিন। তো আজ যে মুভি নিয়ে কথা বলতে চলেছি, মুভির কাহিনী 19th সেঞ্চুরির শেষের দিকে ক্যারিবিয়ান অঞ্চলে সেট করা হয়েছে। ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছে, যারা নিজেদের জায়গা থেকে অস্থির অ্যাক্টিং করেছে। বিশেষ করে প্রিয়াঙ্কা চোপড়া যেভাবে অ্যাকশন সিনগুলো করেছে, মনে হচ্ছিল বাস্তব করে শুট করা। মুভির গল্প যেমন তেমন সেট আপ, লোকেশন আমার কাছে বেশ লেগেছে। তো চলুন দেখা যাক আপনাদের কেমন লাগে। কথা বলছিলাম এই রিসেন্টলি মুক্তি পাওয়া সোয়াশবাকলাল অ্যাকশন থ্রিলার হলিউড মুভি নাম দ্য ব্লাফ এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় 1846, যখন ক্যারিবিয়ান সাগরে জলদস্যুদের স্বর্ণযুগ শেষের পথে। শুধুমাত্র সবচেয়ে নিষ্ঠুর জলদস্যুরাই টিকে আছে, যারা বাঁচার বা পালানোর কোনো পথ খুঁজতে মরিয়া হয়ে লড়ছে সে সময়। এটা মুভির মূল কনসেপ্ট, মাথায় রাখেন। এবার সিন দেখিয়ে কাহিনী এগোয়। একটা ছোট জাহাজ সাগরে চলছে, পেছন থেকে বড় একটা জাহাজ তাকে ফলো করে আসে। যে জাহাজের ভাবসাবটাই আলাদা, লোকজন বেশ ভয়ানক, লাফ দিয়ে ছোট জাহাজে ওঠে। যে জাহাজ চালাচ্ছিল সংকেত দেয় ডাকাত এসেছে, ডাকাত এসেছে। আর কিছু বলার আগে তাকে শেষ করে দেওয়া হয়। জাহাজের ভিতরে এন্ট্রি করায় মুভির অন্যতম ক্যারেক্টার, লম্বা নাম শুধু ইসমাইল জেনে রাখুন, এখানে নাম বর্ডেন, এই জাহাজের ক্যাপ্টেন। তারা হুড়ো করে তার ব্যাগ থেকে 3টা স্বর্ণের বিস্কিট সে নিজের কাছে লুকিয়ে নেয়। কিছুক্ষণের মাঝায় গোলাগুলি শুরু হয়। বর্ডেনের লোকজন বলে তারা সাধারণ জেলে, তাদের কাছে কোনো কিছু নেই, তাদের ছেড়ে দেওয়া হোক। ডাকাতরা কোনো কথা না শুনে খুব বাজে ভাবে তাদের মারতে থাকে। যতটা পারে বর্ডেন লড়ে, কিন্তু ধরা পড়ে। সবাইকে বন্দি বানিয়ে নেওয়া হয়। একটু পর ডাকাতদের বস সামনে আসে আর এন্ট্রি করায় মুভির অন্যতম লিড ক্যারেক্টার কার্ল আরবান, অর্থাৎ ক্যাপ্টেন কনারের। সে হাতে করে বর্ডেনের কাছে পাওয়া স্বর্ণ নিয়ে এসে বলে, যেই স্বর্ণের জন্য আমি পুরো সমুদ্র এক করে ফেলেছি, কত সেনা মারলাম, কত কি ঘটলো, সেই স্বর্ণ তোর কাছে কি করে? আমার নামের মোহর লাগানো সোনা তোর মতো সাধারণ এক জেলের কাছে কেন? বেটা খুলে বল। বর্ডেন বলতে চায় না। তার সেনাপতির টাকলা, নাম লি, খুঁজে পায় এরা কোন জায়গা থেকে এসেছে। তার মানে সোনা সেখানে আছে। বর্ডেনকে সঙ্গে নিয়ে বাকি সবাইকে মারতে বলে জাহাজ কেমন ব্রাকের একটা ছোট্ট গ্রাম, যেখান থেকে এরা রওনা দিয়েছে, সেদিকে ঘুরে নেয়। স্ক্রিনের আলো নিভে গিয়ে 6 দিন পর সিন কেমন বাকের সেই গ্রামে শুরু হয়। সাগরের পাশে গ্রাম, মুষ্টিময় কিছু মানুষ যারা মিলেমিশে থাকে। চার্চের ফাদার বলছে যে জাহাজ 2 মাস হলো গেছে, আজ ফিরে আসছে না। আমরা তাদের ভালোভাবে ফিরে আসার জন্য প্রার্থনা করি। চলুন। ক্যামেরা গ্রামের বাইরে পাহাড়ের চূড়ায় সাগরের উপরে এক দিদিকে ফলো করে, যে ঝোলা থেকে দূরবীন বের করে তার হাজবেন্ডের জাহাজ ফিরে আসছে কিনা দেখছে। এখানে এন্ট্রি করায় বলিউড কাঁপানো বিউটিফুল, হট অ্যান্ড গর্জিয়াস লেডি প্রিয়াঙ্কা চোপড়া, অর্থাৎ এরসেল বর্ডেনের। কাউকে দেখতে না পেয়ে মনটা খারাপ করে ফিরে আসছে। বর্ডেনের নাম বললাম শুনে তো বুঝতে পারার কথা, ওই যে জাহাজে যাকে বন্দি বানানো হলো, সেই বর্ডেনের ওয়াইফই কিন্তু এই এরসেল। বাসায় একটা ননদ আছে যার প্রেমিক তাকে নিয়ে পালানোর প্ল্যান করতে এসেছে, আর একটা ছেলে আছে যার 2 পায়ে কি যেন প্রবলেম, ঠিকমতো হাঁটতে পারে না, নাম আইজ্যাক। ও হ্যাঁ, ননদের নাম এলিজাবেথ। বর্ডেন আজ 2 মাস হলো বাড়ি থেকে বের হয়েছে, আসছে না বলে আইজ্যাক বাপের চিন্তা করছে। ইরসেল তাকে সান্ত্বনা দেয় যে তার বাবা ঠিক চলে আসবে। বাড়ির কাজ বাজ, রান্না বান্না করা সবকিছু ইরসেলই করে। তার ভালোও লাগে, আবার সে করতে পারেও। রাতের বেলা খাবার শেষ করে ইরসেল আইজ্যাকের রুমে এসে দেখে সে এখনো ঘুমায়নি। তার পাশে বসে গল্প শোনায় আর তাকে একটা গিফট দেয়। আইজ্যাক খুলে দেখে খুব খুশি হয়, কিন্তু এত ছোট চাকু। ইরসেল বলে এটা সাধারণ কোনো চাকু নয় বেটা। তার চোখের সামনে হালকা কিছু ভিজুয়াল ভেসে ওঠার মাধ্যমে আমাদের বোঝানো হয় যে তার কোনো পাস্ট রয়েছে, কোনো একটা অতীত থেকে সে বের হয়ে এসেছে। এলিজাবেথ পালিয়ে যাবে তাই চিঠি লিখছে। ওদিকে রাতের অন্ধকারে মেইন জাহাজ থেকে ছোট নৌকা করে 3-4টা ডাকাত গ্রামে ঢুকতেই এলিজাবেথের বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়। তার গলার লকেটে নজর পড়ে। তার কি হলো পরে দেখা দেখে আমরা এরসেলের কাছে আনে যে গোসল করতে গিয়ে বর্ডেনের কথা মনে করে কষ্ট পেতে থাকে, তাকে মিস করছে। রাত গভীর হয়, সবাই ঘুমিয়ে পড়েছে। এলিজাবেথ চিঠি আইজ্যাকের রুমে রেখে বের হয়ে যায়, কিন্তু দরজা খোলার শব্দে জেগে ওঠে এরসেল। কি ব্যাপার চেক করতে বাইরে আসে, দেখে এলিজাবেথের দরজা খোলা, ভিতরে সে নেই। এরসেল মনে করে সে বাইরে গেছে, জানালাও খোলা। বন্ধ করতে গিয়ে দেখে কেউ তার বাড়িতে ঢুকছে। এরসেল বুঝতে পারে সামথিং রং। সে আগে এসে ছেলেকে ঘুম থেকে উঠায়। তার হাঁটার সুবিধার্থে জুতোর সেট বানিয়ে দেওয়া আছে, সেগুলো সহ আইজ্যাককে কোলে নিয়ে যাচ্ছে আর বোঝাচ্ছে যে যাই হোক না কেন সে যেন বের না হয়, চুপচাপ থাকে বলে নিজে ছোট্ট একটা বেসমেন্টের মতো জায়গাতে তাকে থাকতে বলে সে বাডুল মাডুল সেট করে নিয়ে রেডি হয়। বাইরে লোকজনের কানা ঘষা। রাতের বেলা পুরো পরিবেশ শান্ত, কোনো আওয়াজ নেই। এরসেল বাডুল তাক করে আছে, এই সামন থেকে কেউ আসবে, আসলেই মেরে দিবে। শালা উপর থেকে কিছু ফেলে তারপর সামন দিয়ে আসে। এরসেল তারপরেও চালিয়ে দেয়, কিন্তু কিছু হয় না।
দুজন এসেছিল, ইসরায়েলকে ধরে। সে একটু মারা ট্রাই করে, কিন্তু তারা ছিল বেশ হুষ্টপুষ্ট, তাকে ধরে ফেলে। পরে আরেকজন আসে, স্বর্ণ দেখিয়ে বলে এসব কই। স্বর্ণ দেখে ইসরায়েলের রিয়াকশন পাল্টে যায়, বুঝে যায় তারা তার হাজবেন্ডকে ধরেছে। বুড়ো ইসরায়েলকে আরো পিটিয়ে তার মুখ থেকে স্বীকার করতে বলে সে একটু পর আসছে। এরা তাদের কাজ করছে। ইসরায়েল বারবার জানতে চাইছে যে তারা কে আর বোর্ডেন কি ঠিক আছে কিনা। ইসরায়েলকে ঝুলিয়ে দিবে, সে হাত দিয়ে আটকে রেখেছে। তার ছেলে নিচ থেকে সবকিছু দেখতে পাচ্ছে, ডেকে ওঠে মা, মানে সে ভয় পাচ্ছে না জানি তার মায়ের কিছু হয়। পিচ্চির ডাক শুনতে পেয়ে আলম কাকার নাইজেরিয়ান ভার্সন কান খাড়া করে হাতুড়ি বের করে তাকে সাইজ করবে, খুঁজতেছে কই থেকে আওয়াজটা আসলো। এই তাকে খুঁজে পাবে। ইসরায়েল রেগে গিয়ে এবার তার আসল রূপ দেখায়। এরপর থেকে দিদি যে ফাইট সিনগুলো করে, উফ, অসাধারণ। যেভাবে তাদের ব্রুটালি সাইজ করে, একেবারে কঠিন। এতটা রক্তপাত দেখানো ইউটিউবের গাইডলাইনের বিপরীত, তাই দেখাতে পারছি না। আপনি যদি অ্যাকশন সিনগুলো দেখতে চান, আমাদের অ্যাপসে ফুল মুভি আছে, চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে। সূর্য উঠে গেছে। গ্রামের সেনাপতি কাকু চায়ে চুমুক দিতেই দেখে ঘাটের পাড়ে কেউ একজন দাঁড়িয়ে। কাকুর সন্দেহ হয়, সে বের হয়ে তার কাছে যায় দেখার জন্য কে। গিয়ে জিগাই, কে আপনি, নাম পরিচয় দিন, কেন এসেছেন এখানে। কনার আগে একটু সাইরিয়ে বলে, তারপর যখন তার পরিচয় দেয়, কাকু হা করে চেয়ে থাকে, কারণ তার নাম সবাই জানে। ওদিকে বাসা থেকে পালিয়ে এলিজাবেথ তার বয়ফ্রেন্ডের বলা জায়গা মতো এসে তাকে ডাকছে, পাচ্ছে না। নৌকার পিছে এসে দেখে তার বডি পড়ে রয়েছে। সে চিল্লানো শুরু করে, মানে ওই যে কাল রাতে দেখা হলো, তারা তখনই সাইজ করেছে। লোকজন সবাই তাদের মুডে ছিল। ফাদার ব্রাডলি লক্ষ্য করে সেনাপতি কারোর সঙ্গে কথা বলছে, সেখান থেকে নড়ছে না। জাহাজে থাকা একটা লোককে সমুদ্রের দিকে দেখতে বলে, আরেকজনকে বলে সবাইকে নিয়ে চার্চের ভিতরে যেতে। তার হয়তো আন্দাজ হচ্ছে কিছু একটা খারাপ হতে পারে। মোটা মেয়ে দেখে সামনে বিশাল এক জাহাজ, সেটার থেকে 2-3টা ছোট নৌকা নিয়ে লোকজন আসছে। সে বিপদের সঙ্গে দিয়ে দেয়। সেনাপতি কানারকে এখান থেকে যেতে বলে, কোনো ঝামেলা চায় না। তার ব্যাপারে তারা ভালো করেই জানে। কানার বলে সে বোর্ডেনের বইয়ের কাছে এসেছে, তারা যেন কোনো ঝামেলা না করে সে কাজ করে চলে যাবে। সেনাপতি যেতে দিবে না, যে একজন জেলের বইয়ের কাছে তাদের কি কাজ। কানার ধমক দেয়, মরতে না চাইলে সামনে থেকে সরে যাও। সেনাপতি সবাইকে রেডি হতে বলে। গ্রামের লোকজন মাল সামান নিয়ে রেডি হয়ে যায়, শত্রুর মোকাবেলা করবে। একটু পর শুরু হয় হাতাহাতি। সে সময় মারামারি তো জানেনই কেমন হবে। তারা ছিল ট্রেনিং প্রাপ্ত ডাকাত, আর এরা সাধারণ গ্রামের মানুষ। তাদের সঙ্গে কি আর পেরে উঠবে? লম্বা হাতাহাতি চলে, যাতে গ্রামের অনেকগুলো লোকজন সাইজ হয়। লি চারদিক থেকে গ্রামকে ঘিরে নেয়। সেনাপতিকে বন্দি করে জানতে চাওয়া হয় বোর্ডেনের বইয়ের ব্যাপারে। সে কিছু বলতে রাজি হয় না। চার্চের ভিতরে যে লোকজন সবাই লুকিয়ে আছে, কনার জানে। তাদের মারার ধমকি দেয়, কিন্তু তাও কিছু বলে না। এলিজাবেথ দৌড়ে গ্রামের ভিতরে আসছে, তার বয়ফ্রেন্ডের মৃত্যুর ব্যাপারে সবাইকে জানাবে, কিন্তু দেখে এখানেই তো যুদ্ধ চলছে। সে লুকিয়ে দেখে তারা কতটা বাজেভাবে সেনাপতিকে ওপরে পাঠায়। এলিজাবেথ তো ভয়ে শেষ। ওই বুড়ো যে ইরসেলকে ধরে রাখতে বলে এলো, কর্নারকে বলছে সোনা পাওয়া যায়নি, কিন্তু মেয়েকে আটকে রেখে এসেছি। সে তো তার মতো পাট নিয়ে বলছে যে মেয়েকে আটকে রেখে এসেছে, কিন্তু সে যে ওদিকে সব সাইজ করে ফেলেছে বুড়োর কোনো ধারণাই নেই। ইরসেল দুজনকে ইচ্ছে মতো কেলিয়েছে, পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। ছেলেকে ভিতর থেকে বের করে, সমস্যা নাই, সব ঠিক আছে। ছেলে একটু ভয় পাচ্ছে। ইরসেল সাহস দিচ্ছে, সমস্যা নেই। এর মাঝে আবার কারো আসার আওয়াজ পাওয়া যায়। ইরসেল আবার রেডি হয়ে নাই, কিন্তু এবার আসে ফাদার ব্রাডলি। একটুর জন্য বেঁচে গেল। ফাদার বলে, কি ব্যাপার, মনে হচ্ছে মোটামুটি খেয়েছিস? ইরসেল বলে, তাড়াতাড়ি আমাদের এখান থেকে চলে যেতে হবে। ফাদার বলে, কিন্তু গ্রামের এতগুলো অসহায় মানুষ। ইরসেল বলে, ওরা আমার জন্য এসেছে, আমি চলে গেলে আমার পিছে যাবে, ওদের ছেড়ে দিতে হবে। তুমি যাবে কিনা সেটা বলো। এর মাঝে সে চেঞ্জও হয়ে নাই। ছেলেকে তার চাকুটা দেয়, রাখো, বিপদে কাজে লাগাবে। তারপর একটা ঠেলা গাড়িতে বসিয়ে দিয়ে মুরব্বীর সঙ্গে উমুক পথ দিয়ে উমুক জায়গায় যেতে বলে। সে এলিজাবেথকে খুঁজে সেখানে এসে দেখা করবে। মুরব্বী ছেলেকে নিয়ে চলে যায়। ইরসেল দৌড় দেয় তার ননদকে খুঁজতে। সে গ্রাম ছেড়ে মাঠের দিকে এসেছে, হয়তো ভয়ে পালাচ্ছে। ইরসেলও ওদিকে আসছে, দেখে ডাকাতটা তার বাড়ির দিকে যাচ্ছে। সে লুকায়। কিছুক্ষণ পর এলিজাবেথের দেখা পেয়ে তাকে ধরে। সে তো কান্না আর ভয়ে একাকার অবস্থা। ইরসেল তাকে শান্ত হতে বলে, তার সঙ্গে যেতে হবে তাড়াতাড়ি। এরা যাক। ওদিকে কান্নার তার লোকজন নিয়ে ইরসেলের বাড়িতে পৌঁছে যায়, কিন্তু টাকলে দেখে তার লোকদের সে খুব বাজেভাবে মেরে পালিয়েছে। কান্নার খুঁজে খুঁজে দেখছে। সে একজন ক্যাপ্টেন মানুষ, তার দৃষ্টিভঙ্গি তো আলাদা হবে। সবকিছু সে লক্ষ্য করছে, দেখছে রশিটা কেন লাগানো। ফলো করে বাইরে এসে দেখে চাকার দাগ। কান্নার কনফার্ম হয় বোর্ডের একটা সন্তান আছে যে হাঁটাচলা করতে পারে না। ওটা ফলো করে সামনে যাবে। এরা সামনে গিয়ে আটকে গেছে। মুরব্বী আর যেতে পারছে না, পিচ্চিকে উঠতে হবে, হেঁটে যাবে। এর মাঝে তার মা ও ফুপিও চলে আসে। তারা সেখান থেকে চলে যাওয়ার একটু পরে কানার সেখানে পৌঁছে, কিন্তু তারা তো আর নেই। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, কারণ বলা তো যায় না ইরসেল কোন ফাঁদ পেতে রেখেছে। ইরসেল এদের নিয়ে পৌঁছে গেছে ছোট একটা নদীর পাড়ে। আগে থেকেই সে সিস্টেম করে রেখেছিল, তাতে করে আগে এই দুজনকে পাঠায়। দেখছেন ভিতরে কুমির ঘুরছে। ওরা পার হলে ইরসেল পার হয়। নৌকা টেনে নিচে ফাদার পার হবে, কিন্তু সে দেখে কানার তার লোকজন নিয়ে চলে এসেছে। ফাদার আর না গিয়ে ইরসেলকে সেখান থেকে চলে যেতে বলে। সে নৌকা ছেড়ে দেয়, কানার তাকে ধরে ফেলে। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে কানার এই ফাদারকে আগে থেকেই চিনতো। আগে সে অন্য কেউ ছিল, মেবি ডাকাত দলে বা কোনো যোদ্ধা। এখন হয়তো ভালো হয়েছে, কিন্তু তাতে কি, ভালো মানুষের ভাত আছে? তার সময় এই অবধি তাকে শেষ করা হয়। কানার তার লোকদের নদী পার হয়ে যেতে বলে। কয়েকজন নেমে পড়ে। এই পাড়ের উপর উঠবে, কুমির এসে হামলা করে। একজনকে তো নিয়েই যায়। কোনো মতো জান নিয়ে কয়েকজন পার হয়ে তাদের পিছু নেয়। জঙ্গলের ভিতরে চলে লুকোচুরির খেল। ইরসেল লুকিয়ে লুকিয়ে তাদের কেলিয়ে দুর্বল বানিয়ে নেয়। তারপর জামনে কোপায়, কঠিন।
কনার পার হয়ে এসেছে সবাইকে নিয়ে। সে জানে এভাবে তাকে হারানো যাবে না, তাই এখান থেকে ডেকে ডেকে তাকে ধমকাতে থাকে। উত্তরে ইরসেল তার লোকের মাথা পাঠায়। কনার বলে বুঝেছি, তাহলে এবার ডিলে আসা হোক। আমি আগে বলি, একবার শুনে নাও। বর্ডেন এখনো জীবিত আছে আমার কাছে, আমি রেখেছি। লাগবে না তোমার, নিবে না ওকে? বিনিময়ে সোনাগুলো নিয়ে এসো, আমরা অপেক্ষা করছি তোমার বাড়িতে। এখন তো ইরসেল নিরুপায়, তার জামাইকে বাঁচাতে হবে, বিনিময়ে তাকে সব সোনা দিতে হবে যা তার কাছে হয়তো আছে। পরিবেশটা ঘোলাটে হয়ে গেল, তার হাজবেন্ড হয়তো সবকিছু মাটি করে দিল ভেবে সে একটা চিল্লানি দেয়। ক্যামেরা দূর থেকে একটা সিন দেখায়, সমুদ্র আর পাহাড়ের ঘর্ষণ। অস্থির না সিনটা? ইরসেল তাদের নিয়ে একটা গোপন জায়গায় আসে যার ব্যাপারে কেউ জানে না। চিপা দিয়ে ভেতরে আসে, চারিদিকে পাহাড়, মাঝখানে গুফার মতো। এক জায়গায় আগুন ধরিয়ে দেয়, যেটা গিয়ে মশাল জ্বালিয়ে দেয় বেশ সুন্দর করে। সিনটা দেখতে ভালো লাগে। আস্তে আস্তে তারা যত ভেতরের দিকে যাচ্ছে, চারপাশ দেখে আইসাক আর এলিজাবেথ বেশ অবাক হচ্ছে। এসব কি, কার এগুলো? ইরসেল বলে, এটাই এখন আমাদের একমাত্র বাঁচার জায়গা। তো এলিজাবেথ সহ এই গ্রামের কেউ জানে না ইরসেলের লাইফ আগে কেমন ছিল, সে কি করতো। এই জন্য এলিজাবেথ জিজ্ঞায় যে ওই লোকগুলো কে, আর তুমি এভাবে মারামারি করতে পারো কি করে? তোমায় তো এর আগে কখনো এমন দেখিনি। ইরসেল বলে, যারা এসেছিল তারা জলদস্যু, মানুষ রূপী হাইওয়ান। মানুষের সম্পদ থেকে শুরু করে জান কেড়ে নেওয়া এদের কাছে চুটকির ব্যাপার। ইরসেল যখন 12 বছরের ছিল তখন তাদের জাহাজে হামলা করে সবাইকে মেরে তাকে উঠিয়ে নিয়ে যায় তারা। তারপর সে সেখানেই ছিল। এলিজাবেথ অবাক হচ্ছে, কি তুমি কি ওসব লুটেরাদের মাঝে বড় হয়েছো? কিন্তু কিভাবে, মানে এটা কেমন দেখায় না? ইরসেল বলে, তাকে বাঁচতে হয়েছে, সে তার আলাদা একটা পরিচয় বের করে নিয়েছিল। এলিজাবেথ বলে, ম্যারি, ব্লাডি ম্যারি। ইরসেল চেয়ে থাকে। এবার টান দাও। দুজন মিলে ভিতর থেকে একটা বক্স বের করে। এলিজাবেথ জিগায়, ভাই কি সব জানতো? ইরসেল বলে, তোমার কি মনে হয় তোমার ভাই আমাকে রান্না বান্না করার জন্য জাস্ট এনেছিল? বোর্ডেনকে বন্দি বানিয়ে তার বাড়িতে আনা হলো, কারণ ইরসেলের সঙ্গে তো সওদা করার কথা হলো। বেলা গড়তে থাকে। ইরসেল যে বক্স বালুর নিচ থেকে উঠালো, খুললে এরা দেখে তার ভিতরে স্বর্ণের বিস্কিট। এতগুলো সোনা? ইরসেল বলে, এর উপর মোহর লাগানো আছে। এসব সোনাকে এখানে লুকিয়ে রাখা উচিত ছিল আমার মৃত্যু অবধি, কিন্তু তোমার বাবা আকামটা করেছে। লি কনারের সঙ্গে কথা বলছে যে সে দেশের কোনা কোনা থেকে এসব সোলজারদের বেস্ট টিম বানিয়েছে। তাদের উদ্দেশ্য সোনা লুটে নেওয়া, তার পার্সোনাল রাগ মেটাতে যেন তার সেনাদের কোনো ক্ষতি না হয়। কনার বলে, তারও একই উদ্দেশ্য, কিন্তু ব্লাডি ম্যারিকে সাইজ না করা অবধি আমরা কেউ ওই সোনা ভোগ করতে পারবো না। এটাও মাথায় রেখো। মানে কনার প্ল্যান করে এসেছে তাকে উপরে পাঠানো। কেন, কি সমস্যা পরে বোঝা যাবে। ইরসেল তৈরি হতে লাগে, ডিল করতে যাবে। যেহেতু সে এক সময় যোদ্ধার মতো ছিল, বাট করতো ডাকাতি। সেই সময়কার সব ধরনের হাতিয়ার, গোলা বারুদ, টেকনিক্যাল জিনিসপত্র, জাল বিছানোর যা যা ছিল সবকিছু তার কাছে রয়েছে। লোহার পোশাক পরে সব মাল সামান নিয়ে রেডি হচ্ছে। ওদিকে কনার একটু স্নান টান করে আয়নার সামনে খাড়াতে তার পেটের কাটা দাগ দেখে, যেটা দিয়েছে ইরসেল। মানে ইরসেল কনারের সঙ্গেই ছিল। কনার তাকে বানিয়েছিল ব্লাডি ম্যারি, যার নাম শুনে মানুষ ভয়ে কাঁপতো, এতটা ভয়ানক ছিল সে। কিন্তু ম্যারি কনারকে চাকু মেরে তার স্বর্ণ লুটে নিয়ে পালায়। তারপর থেকে সে তাকে খুঁজতেছে, এখন পেয়েছে, এই জন্যই কনার তার পিছু ছাড়ছে না। বুঝতে পেরেছেন? বোর্ডেনের কাছে এলে সে বলে, কি কয়টা মেরেছে তোর লোক? কনার বলে, হ্যাঁ তাতে একটু মরবেই, মানতে হবে, তোর বউ ডেঞ্জারাস, কিন্তু এটা আমার থেকে ভালো কে জানে বোর্ডেন। সে সময় তো আমরা বেশ কাছেই ছিলাম, মানে তার সঙ্গে হয়তো তার সম্পর্ক ছিল। বোর্ডেনের মুড দেখে মনে হচ্ছে তার একটু জ্বলছে। ইরসেল পাহাড়ের বাইরে একটা বোর্ডের কাছে এসে আইসাককে এই বোর্ড রেডি করতে বলছে তার ফিরে আসতে আসতে। আইসাক বলে, হ্যাঁ মা, হয়ে যাবে, তুমি শুধু বাবাকে নিয়ে আসো। এলিজাবেথকে বলে, তোমরা দুজন দুজনের খেয়াল রেখো, আর হ্যাঁ, আমার না আসা পর্যন্ত কোনো কিছুতে হাত দিও না, ঠিক আছে? বলে সে বের হয়ে যায়। কিছুক্ষণ পর এলিজাবেথ একটা ডায়েরি পায়, যেখানে সে কি কি করেছে সব লেখা আছে, হয়তো পড়তে শুরু করে। ওদিকে মাল পৌঁছে গেছে তার বাড়িতে কূপের ভিতর দিয়ে। একবারে আক্রমণ করলে তো ঝামেলা হবে, তাই সে চুপি চুপি তার চালে আগে টুকটাক সাইজ করতে করতে উপরের দিকে যাচ্ছে তার হাজবেন্ডের কাছে। তো এখন যেমন গার্ডদের কমিউনিকেট করার জন্য ওয়াকি টকি রয়েছে, সেই সময় ছিল ইশারা। তারা ইশারা করতো, শীষ মেরে মেরে এমন করে করে ইশারা করতো। এক সেনা এমনটা করবে, তারটা শুনে পাশের জন আবার তেমনই রিপ্লাই করবে। এটাই তাদের নিয়ম। ইরসেল চলে আসে বোর্ডেনের কাছে। এভাবে তাকে দেখে কষ্ট লাগারই তো কথা। ইরসেল তাকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পেছনের তালাটা খুলতে পারে না। বোর্ডেন সরি বলে, সে স্বর্ণ নিয়ে গেছে বলে এই ঝামেলা হয়েছে। সে আসলে স্বর্ণ নিয়ে গেছিল যাতে বিক্রি করে গ্রামের মানুষদের চিকিৎসার জন্য টাকাগুলো ইউজ করতে পারে। ইরসেল বলে, যা হয়েছে হয়েছে, তুমি চুপ থাকো। সেনারা রুমের ভিতরে সেনাদের কোনো সংকেত পায় না যাতে বুঝতে পারে ঝামেলা হয়েছে। সবাই অ্যালার্ট হয়ে যায়। ইরসেল বলে, আমাকে যেতে হবে। একটা চাকু তার কাছে রেখে সে বের হয়ে যায়। কনার এসে বোর্ডেনকে দেখে, সে তেমনই রয়েছে, বাট ইরসেল যে এখানে এসেছিল এটা বোঝা যাচ্ছে। কনার বলে, সে এখানে ভুল করেছে, এখন তো ধরা পড়তেই হবে বোর্ডেন। বোর্ডেন বলে, হ্যাঁ ধরা তো পড়বে, কিন্তু তুই বাঁচতে পারবি না। কনারের লোকজন নিচে ইরসেলকে দেখে ফেলে। শুট করতে যাবে, ইরসেল আগে জাল বিছিয়ে রেখেছিল, ভয় দেখায় সে মেরে দেবে। টাকলাকে ইরসেল আগে থেকেই চেনে। ওহ, তুমি এসেছো কাকা। একজন কথা না শুনে তাকে ধরতে যায়। ইরসেল শুতে একটু টান মারে যাতে সে এমনি ফেটে যায়। কনার বোর্ডেনকে নিয়ে বাইরে আসে। হাই জানেমান, মিস করেছো আমায় না?
এরসেল বলে সে ডিল করতে রাজি, স্বর্ণ এনেছে, তাকে ছেড়ে দিক। কর্নাল বোর্ডেনের হ্যান্ডকাপ খুলে দেয়। এরসেল স্বর্ণের বক্স ওপরে ফেলে দেয়। কর্নাল স্বর্ণ দেখে বলে সে তো তাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু বদলা নিবেই তার ছেলেকে মেরে। বোর্ডেনের রাগ ওঠে, সে যায় তাকে মারতে। শুরু হয় মারামারি, যে যার মতো ট্রাই করছে নিজেকে বাঁচাতে, মারতে। লম্বা ফাইট সিন চলে যাতে কর্নালের হাতে আটকা পড়ে বোর্ডেন। তার জন্য এরসেলকেও হার মানতে হয়, সে হাতিয়ার ফেলে দেয়। কিন্তু তারপরেও কর্নাল বোর্ডেনকে সাইজ করে এরসেলের চোখের সামনে। কর্নাল এরসেলকে ধরে, সে তাকে কেন ধোকা দিয়েছে, এখন এসেছে সোনা দিতে। সে শুধু স্বর্ণের জন্য এখানে আসেনি, তার উপর যে সরকার পুরস্কার রেখেছে সেটাও নিতে হবে তাকে, এই জন্য তাকে মারবে। এরসেল বলে কর্নাল, সোনা পেয়ে চুপচাপ তোর এখান থেকে চলে যাওয়া উচিত ছিল। বলে এখানে আগুন লাগিয়ে দেয়, যেটা পুড়তে পুড়তে এসে স্বর্ণের বক্সে লাগে, আর স্বর্ণগুলো বুলেটের রূপ নিয়ে ধামাধাম সামনে যাকে পায় ফাটিয়ে নিয়ে চলে যায়। এরসেল কূপের ভিতরে গিয়ে তার রাস্তায় চলে যায়, আর কূপে পাথর পরে মুখটা বন্ধ হয়ে যায়, তাকে ধরতে পারে না। এদিকে এলিজাবেথ ডায়েরি পড়ে দেখছে সে কতটা ভয়ানক ছিল। বোর্ডেনের সঙ্গে এক জাহাজে দেখা হয়েছিল দুজনার। তারপর সে কর্নালের স্বর্ণ চুরি করে নিয়ে বোর্ডেনের সঙ্গে চলে আসে, সব ছেড়ে নতুন করে সংসার পাতে, যেখানে খুশি দিয়ে তার সবকিছু ঢাকা ছিল। এরসেল একটু আহত হয়েছে, খুব কষ্টে গুফার ভিতর দিয়ে আসে। নিচে নামতে নামতে সিঁড়ি থেকেই পড়ে যায়। এরা তাকে হুঁশে আনুক, ওদিকে গোল্ডের ব্লাস্টে টাকলার ছেলে উপরে চলে গেছে। এই জন্য সে কর্নালের উপর রাগারাগি করছে যে তার পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জন্য সে তার লোকদের জান দায়ে লাগাতে পারবে না। সব সোলজারদের সে যেতে বলে, কিন্তু কর্নাল সবাইকে থামায়। লিয়ে একা চলে যাবে, সে বাগাবাত করে। কর্নালকে তাকে ছাড়বে, সাইজ করে দেয়। তারপর সেনাদের উস্কিয়ে দেয় যে তোমরা সোনা তো পাবেই, সঙ্গে ওই মেয়েটার উপর 3টা দেশ যে পুরস্কার রেখেছে সেটাও আমি তোমাদের দিব, বলে সবার রক্ত গরম করে দেয়। তারা সঙ্গে সঙ্গে এরসেলের বাড়ি জ্বালিয়ে দেয়। এবার তাকে সামনে পেলে ছাড়বে না, এমন একটা ভাব। এই বুড়ো কূপের ভিতরে নেমে পাথর সরিয়ে সরিয়ে সে রাস্তা ফাইনালি পেয়ে যায়। ওদিকে এরসেলের পায়ে বাটুল লেগেছিল, সেটার চিকিৎসা করছে 3জন মিলে। সেলাই করে গলা মম দিয়ে জায়গাটা ঠিক করে নেয়। এলিজাবেথ সে সময়কার কিছু আর্টিকেল দেখিয়ে বলে, সত্যি কি তুমি এতটা খারাপ ছিলে যতটা ওরা লিখেছে? এরসেল বলে, তার থেকেও বেশি, যা তোমার কল্পনাতেও নাই। এলিজাবেথ বলে, তাহলে সেই খারাপিটা এখন দেখাও। ওদের থেকে পালাতে পালাতে আমরা সব হারাচ্ছি, সব শেষ করে দাও, তুমি ছাড়া তো আমাদের আর উপায় নেই। এরসেলের পুরো পরিবার, সবকিছু তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। এখন যখন সে ভালো আছে, তার হাজবেন্ডকে হারাতে হলো, সে কি তাদের ছাড়বে? এরসেল বলে, ওদের এই গুফা খুঁজে পেতে বেশি সময় লাগবে না, আমাকে সব রেডি করতে হবে, তোমরা হেল্প করো। যেহেতু গুফার ব্যাপারে সেই ভালো জানে, আর সব হাতিয়ারও তার কাছে আছে, সাজানো শুরু করে। ট্র্যাপ বানিয়ে রাখে যেন কৌশল করে তাদের মারতে পারে। সব ধরনের প্রস্তুতি নিতে থাকে। ওদিকে এরা সুড়ঙ্গ দিয়ে চলে এসেছে এই অবধি। বুড়ো এখানে এরসেলের রক্ত দেখতে পায়, তার মানে এদিকেই যেতে হবে। এরসেল আইজাককে বলে তারা দুজন এখানেই থাকবে, যদি তার আগে শত্রুরা পৌঁছে যায় লড়তে পারলে লড়বে, নয়তো সে যে বোট রেডি করে রেখেছে তাতে করে যেন চলে যায়, সমুদ্রের মাঝে চলে যাবে, কারো অপেক্ষা যেন না করে। সন্তান কি মানতে চাইবে তাই? এরসেল তাকে সাহস দেয়, কিচ্ছু হবে না তোমার, যদি আমার সন্তান হয়ে এইটুকু করতে না পারো তাহলে কি করে চলবে। তাকে আর এলিজাবেথকে ভিতরে থাকতে বলে সে বাইরে যায়। সবকিছু সেট করে রাখা আছে। কিছুক্ষণের মাঝে চামচিকার দল ভিতরে চলে আসে, চারপাশে জাল বিছানো, কোন দিক থেকে কি আসবে এরা বুঝতে পারছে না। খুঁজে মুজে বুড়ো এখানে গেট দেখতে পায়, রশি লাগানো, মানে এই চাকা ঘুরালে দরজা উঠে আসবে। একজন ঘুরাতে যায়, রশিতে টান পড়ার সঙ্গে সঙ্গে মাল এসে তার মাথায় ঢুকে যায়। এরসেল এখানে লুকিয়ে মজা নিচ্ছে, সবার মাঝে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়। বুড়ো সিস্টেম থেকে বুঝতে পারে ওখানে ঘুরানো যাবে না, সেনাদের হাত দিয়ে উঠাতে বলে। তারপর ভিতরে 2-4 জন নেমে যায়। একজন এরসেলকে দেখতে পায় সে এখানে লুকিয়ে রয়েছে, তার উপর বাটুল চালায়, কিন্তু তার সামনে কাপড় রেখে দিয়েছে যাতে সে দেখতে পাচ্ছে, তাকে কেউ দেখতে পাচ্ছে না। শুরু হয় ফটকা ফাটাফাটি। এরসেলের প্রতিটা শটে কানারের লোকজন সাইজ হতে থাকে, কিন্তু তারা তাকে মারতে পারছে না, কারণ সে সামনে লাইট দিয়ে রেখেছে যেটা তাদের ডিস্টার্ব করছে। কিছু লোক এরসেলের সঙ্গে লেগে আছে, আর কিছু লোক ভিতরে নেমে পড়েছে। তাদের আসতে দেখে এলিজাবেথ তার বিছানোর জালে আগুন ধরিয়ে দেয়, যাতে লুকানো বারুদ ব্লাস্ট হয়ে নেমে আসা সবার খেল খতম হয়ে যায়। এরসেল তো গান আগে রেডি করে নিয়ে এসেছে, ধামাধাম চালিয়ে যাচ্ছে। একটু পর কানার এসেও লাগিয়ে পড়ে। সে এত দ্রুত চালাতে থাকে যে এরসেল সুযোগই পাচ্ছে না তাকে শুট করার। এই ফাঁকে সে সাইডে গিয়ে লুকিয়ে পড়ে বাটুলি রিলোড করতে। তার লোকদের ইশারা করে ভিতরে যেতে, সে তাকে দেখে নিচ্ছে। এলিজাবেথ চেক করার জন্য দরজার দিকে একটু এগিয়ে আসে যে এরসেল কি ঠিক আছে কি না। বুড়ো ধাম করে তাকে ধরে ফেলে, সে তো ভয় পেয়ে যায়। আইজাক এসে তার মায়ের দেওয়া চাকু বুড়োর হাতে মেরে দেয়। এখন তো বুড়োকে ছাড়তেই হবে, দুজন ভিতরের দিকে যেতে লাগে। ওদিকে কর্নার এরসেলকে টার্গেটে রেখে তার সেনাদের ভিতরে পাঠায়। সে মনে করে এরসেল সেখানেই লুকিয়ে আছে, কিন্তু না, সে গুফার ভিতরে এসে আবার শুরু করে। গলির ব্যাপারে তো সেই ভালো জানে, তাই না? কর্নার উপর থেকে তার লোকজনের চিল্লানোর আওয়াজ পাচ্ছে। এলিজাবেথ আইজাককে বোর্ডে যেতে বলে, সে তাদের ছাড়া যাবে না। এলিজাবেথ বলে, তুমি বোর্ড নামিয়ে নাও, আমি আসছি, বলে তাকে পাঠিয়ে দেয়। পেছন থেকে বুড়ো এসে আবার তাকে ধরে ফেলে। তার গলায়ও সেম লকেট যেটা তার বয়ফ্রেন্ডের গলায় ছিল। বুড়ো তার বয়ফ্রেন্ডকে মেরে তার গলার লকেটটা নিয়ে নিয়েছে। এলিজাবেথকে চটকানা মারে। এলিজাবেথ বেশ ভয় পেয়েছে, তারপরও তার বিছানো জালের সুতো ধরে টান দেয় যাতে তীর এসে বুড়োকে চটকে নিয়ে যায়। নে, এবার কি করবি কর। এলিজাবেথ ভয়ে ভয়ে তার কাছে যায়, দেখে সে মরতে চলেছে। লকেটটা টান দিয়ে ছিঁড়ে নেয়। হারাম গাদা, আমার বয়ফ্রেন্ডকে মেরেছিলি না? এরসেল অন্ধকারের সুযোগ নিয়ে যেভাবে সবাইকে চুন করে মারে, কঠিন লাগে। কারণ আর সুযোগ পাচ্ছে না তাকে শুট করার। যখন আবার একটু সুযোগ পাচ্ছে, শুট করলে তার লোকদেরকেই লাগছে।
অনেকটা লুকোচুরির পর সব শেষ, সবাই শেষ। এরসেল লুকিয়ে পড়ে। কনার বুঝতে পারে তার আর কোনো লোক বাকি নেই। সে এরসেলকে ডেকে বলে, আর লুকোচুরি করে কি হবে, চল ওপরে আয়, ডাকাতদের মতো লড়াই করি, যে বাঁচবে সেই তো জিতবে, চল দেখি আরেকবার দেখা তোর সাহস কেমন। ওদিকে আইজাক বোট ছেড়ে দেয়, যেটা গড়তে গড়তে পানিতে গিয়েও নামে। পেছন থেকে এলিজাবেথও চলে আসে, সে ছাড়া পড়লো। আইজাক পাল তুলে দেয়, তারপরে এদিকে তাকালে এলিজাবেথকে দেখতে পারে। ডেকে বলে, ফুব্বি ওই দেখো, মা করে দেখিয়েছে। মানে আগুন লাগিয়ে ধোঁয়ার ইশারা দেওয়া মানে ইংরেজ সেনাদের সাহায্য চাওয়া। তারা এমন ধোঁয়ার সংকেত দেখলেই সেনারা হাজির হয়ে যায়। এলিজাবেথ পাহাড়ের উপরে উঠতে দৌড় দেয়। কনার অপেক্ষা করছে ম্যারির, সেই আগুন জ্বালিয়েছে। কিছুক্ষণ পর এরসেল আসে। কি ব্যাপার, নিজেই আগুন জ্বালিয়েছ? মনে হচ্ছে ইংরেজ সেনাদেরও লুট করতে চাও। কনার বলে, আরে আসতে দাও ওদের, ওরা আস্তে আস্তে তো এখানে কেউ থাকবে না, ওদের জাহাজ তো আমায় নিতে হবে, তাই না? এখান থেকে যেতে হবে না। মানে তার পুরো কনফিডেন্স, সে ম্যারিকে মারবেই। কথা বলতে বলতে দুজনে যার যার মতো রেডি হয়ে নিচ্ছে, আর একটু পরেই শুরু করে একে অপরের উপর আক্রমণ। কেউ যেহেতু একে অপরের থেকে কম না, তাই চোট সমানভাবেই লাগতে শুরু করে। মানতে হবে কাস্টিং ডিরেক্টরের চয়েস ভালো ছিল। দুজনের ক্যারেক্টার দুজন খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। বিশেষ করে আরবান স্যার, সে যেভাবে নিজেকে ভয়ানক করে ক্যামেরার সামনে তুলে ধরেছে, কঠিন হয়েছে। তো লম্বা ফাইট সিন চলে। অবভিয়াসলি ভিলেনের বিপক্ষের লোক একটু আগে আগে মার খাবে। ম্যারি তেমনটাই মার খাচ্ছে, এখানে সেখানে লাগছে। কিছুক্ষণ পর কনার তাকে বাঁটে পেয়ে যায়। তার হাতে কোনো অস্ত্র নেই, ওঠারও কোনো অপশন নেই, কোনো কৌশল সে আর দেখাতে পারছে না। কনার দু একটা ডায়লগ মেরে এখন তাকে শেষ করবে, পেছন থেকে বাটুল চলে, যার একটা তার শোল্ডারে গিয়ে লাগে। মানে এলিজাবেথ এসেছে। কনার তার বাটুল থেকে বাঁচতে সেদিকে মনোযোগ দেয়। এলিজাবেথের বুলেট শেষ। এই ফাঁকে ম্যারি চাকু উঠিয়ে নিয়ে কনারের উপর চড়াও হয়। কনার তার মার থেকে বাঁচতে বাঁচতে শেষে দুজনেই চালিয়ে দেয়, কিন্তু কনারের তরবারি ম্যারি এক হাতে পাশ দিয়ে ছেড়ে দেয়, আর তারটা বুকের ভিতরে ঢুকিয়ে দেয়। ব্যাস, কনার নামের ঝামেলা শেষ। কনার ম্যারির দিকে চেয়ে থেকে শুধু বলে, আমার ম্যারি, বলে উপরে চলে যায়। কনার পড়ে যায়। ম্যারি যেন এতক্ষণে শ্বাস নিতে পারছে, কারণ সে কিভাবে এত কিছু সামলালো, এত কিছু ম্যানেজ করলো, সেই তো জানে। এলিজাবেথ দৌড়ে এসে এরসেলকে ধরে। আর কিছু না হোক, এলিজাবেথের দৌড়টা কিন্তু সে লাগে। কি বলেন? এলিজাবেথ এরসেলকে শান্ত হতে বলে, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, আইজাকও ঠিক আছে, ভয় পেতে হবে না, তাদের কিছু হয়নি, তারা করে দেখিয়েছে, সে পেরেছে তাদের বাঁচাতে। এবার এসে এরসেল তার নাম বলে, যে তার আসল নাম মারিয়াম। আইজাক বোট ঘুরাতে পা লেগে কাঠটা একটু সরে যায়, আর দেখে এখানেও স্বর্ণে ভরা। মানে তার মা আগে প্ল্যান করে রেখেছিল তার কিছু হোক, ছেলে যেন ভালোভাবে থাকতে পারে। ফাইনালি এরসেল শত্রুদের হাত থেকে মুক্তি পেল। গ্রামে চার্চের ঘন্টি বাজিয়ে লোকজনকে স্বাভাবিক হওয়ার ইশারা করা হয়। ক্যামেরা গ্রামকে ধরে রেখে জুম আউট হতে হতে দূরে ব্রিটিশ সেনাদের জাহাজ দেখায়, যেটা হয়তো ধোঁয়া ফলো করে সাহায্যের জন্য আসছে। এরসেল সেটাই দেখছে, আর ক্যামেরা তাকে ধরে রেখে মুভিটা এখানেই শেষ করে দেয়। হ্যাঁ, বুঝতে পারছি মুভিটা একটু ছোট হলো, রান টাইম তো ছোট, আর এমন মুভি আসলে এক্সপ্লেন করে না, সরাসরি দেখে মজা লাগে। যাক, তো মুভি থেকে যে ব্যাপারটা আমরা মাথায় রাখতে পারি সেটা হলো কর্মফল। অতীত থেকে পালিয়ে আপনি যত দূরেই যান না কেন, অতীত আপনার বর্তমান জীবনে কোনো না কোনো ইফেক্ট ফেলবে কি না তা নির্ভর করে সেই অতীতে আপনি কি আকামরা করে এসেছেন। বিশ্বাস করুন, দুনিয়ার সূত্র খুব ক্লাসিফাইড। আপনি কোনো অন্যায় করে, কোনো ভুল ডিসিশন নিয়ে, কোনো ভুল পথে পা বাড়িয়ে সেখান থেকে পিছু পা হয়ে সব ভুলে থাকার চেষ্টা করবেন, সাধু হয়ে যাবেন, আর সেগুলোর কোনো ইফেক্ট আপনার লাইফে পড়বে না, এমন কখনো পসিবল না। যত দূরে যান না কেন, এর রেশ আপনার জীবনে আসবেই, মাস্ট। আমরা ছোটবেলায় পড়াশোনা করিনি, ভালো লাগতো না, ভাবতাম পড়াশোনা ছাড়া কি জীবন চলবে না? চলছে তো, কত মানুষই না চালাচ্ছে। এত প্যারা ভালো লাগে না, পড়াশোনা মানে প্যারা। পড়াশোনা ভালো লাগছে না, সেই সময়টাকে 20 বছর পিছিয়ে রেখে আসার পরেও তার ইফেক্ট আমাদের উপর এখন পড়ছে। আজ আমরা যারা 30 বছর পার করলাম, এখন বুঝতেছি পড়াশোনাটা মন দিয়ে করলে খারাপ হতো না, লাইফটা আরেকটু বেটার হতো। এই জন্য সবসময় মাথায় রাখবেন, আপনি এখন এই মুহূর্তে কি করছেন, এটার রেশ কিন্তু আপনার জীবনে কখনো না কখনো অবশ্যই পড়বে। একটা করে দিন যাবে, আপনার সামনের দিনের জন্য নতুন সিঁড়ি তৈরি হবে। এই পুরো সময় আপনি কি করলেন তার উপর নির্ভর করবে সামনের সিঁড়িতে ইজিতে পা রেখে যেতে পারবেন, নাকি কাটার উপর পা দিয়ে রক্তাক্ত হয়ে যেতে হবে। আর হ্যাঁ, না আপনি কোনো সুপার হিরো, না আপনার কাছে কোনো সুপার পাওয়ার আছে, আপনি খুব সাধারণ একজন মানুষ। তাই অতীত যখন আপনার পিছে পড়বে, তখন কিন্তু পাছায় বাঁশ দিয়েই ছাড়বে। তাই বি কেয়ারফুল। এখন যা করছেন সেটা যখনই অতীত হয়ে যাবে, তার একটা রেশ আপনার লাইফে আসবে। আচ্ছা, ইংলিশ মুভি নিয়ে আপনি ভিডিও দেখতে চাইছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে #yes লিখবেন, যাতে আমি বুঝতে পারি আপনারা কতজন মানুষ অন্য দেশের মুভি নিয়েও আমার ভিডিও দেখতে চান। আমাদের অ্যাপসের লিঙ্ক, আমার ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।